ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। এবার ভোটার হতে ইসির পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24 ঘন্টার মধ্যে পাবেন এনআইডি। হাদি হত্যার বিচার দাবিতে অবরোধ অব্যাহত। শাহবাগ থেকে সরে আদিত সুপারমার্কেটের সামনে ইনকিলাব মঞ্চ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। একজন ক্রু সহ 15 জনকে জীবিত উদ্ধার। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। 15 ঘন্টা পর পাচুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। ঘন কুয়াশায় বিমানের শিডিউল বিপর্যয়। শাহজালালগামী 10টি ফ্লাইট ডাইভার্ট। এবং বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা পাবে পাঠ্য বই। মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু পরিবর্তন। সরকার বদলের সঙ্গে সঙ্গে শিশুদের নিয়ে এক্সপেরিমেন্টের পক্ষে নয় উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা। শুরুতে ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারেক রহমান। এরপর জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পৌঁছান তিনি। এর আগে 10টা 40 গুলশানের নিজ বাসভবন থেকে কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে পথে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা স্লোগান দেন। কবর জিয়ারতের আগে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, হাদি হত্যার মাধ্যমে নির্বাচন পেছানোর যে শঙ্কা তৈরি হয়েছিল, তারেক রহমান দেশে আসার মাধ্যমে সেই শঙ্কা কেটে গেছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে। ষড়যন্ত্র তো চক্রান্ত ষড়যন্ত্র, সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এবার ভোটার হতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের পথে তারেক রহমান। বিস্তারিত জানাতে তার বহরে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ এবং ইসিতে আছেন শাকির আহমেদ ও কাউসারা চৌধুরী কুমু। সরাসরি শুরুতেই যাচ্ছে জুনায়েদের কাছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের দিনের যে কর্মসূচিগুলি রয়েছিল, তার প্রথম কর্মসূচিটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত, সেটি তিনি শেষ করেছেন। এবং এই শেষ করার পরে তিনি তার যে সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন, সেখান থেকে রওনা হয়েছেন। এবং এই রওনা হওয়ার পথেই যেই বিষয়টি দেখা যাচ্ছে যে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে সব পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু এই তার যাত্রা পথের সড়কের দুপাশেই তারা অবস্থান করছেন এবং তাকে স্বাগত জানাচ্ছেন। এবং সেই স্বাগত জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে বিষয়টি দেখা গেছে যে তাদেরকে তিনি নিজেও কিন্তু হাত নেড়ে তাদের যে সম্মান বিষয়টি হাত নেড়ে তিনিও সাড়া দিচ্ছেন। এবং এই যাত্রাপথের পুরো সড়কটিতেই নেতাকর্মীদের যেই বিপুল পরিমাণ উপস্থিতি, সেই উপস্থিতির কারণে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরের গতি কিন্তু বলা চলে যে অনেকটাই ধীর। এবং তার গাড়িবহরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা কিন্তু সর্বাধিক চেষ্টা করে যাচ্ছেন যে তার এই যাত্রাপথটিকে যতটা সম্ভব মেট্রো রেল স্টেশন রয়েছে দেখতে পাচ্ছি চলে এসেছে। এবং আজকের যে কর্মসূচিগুলো রয়েছে, মোট এখন পর্যন্ত 4টি কর্মসূচি। তার মধ্যে প্রথমটি শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন। আজকের যে কর্মসূচিগুলো রয়েছে, মোট এখন পর্যন্ত 4টি কর্মসূচি। তার মধ্যে প্রথমটি শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন। এবং সেই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিটি শেষ করার পরে এই মুহূর্তে তিনি যাবেন নির্বাচন কমিশনে। তার যেই ভোটার কার্ড সংক্রান্ত কাজ রয়েছে, সেই ভোটার কার্ড সংক্রান্ত কাজ তিনি শেষ করবেন। সেই কাজ শেষ করার উদ্দেশ্যে শাহবাগ থেকে আগারগাঁওয়ের উদ্দেশ্যে তার গাড়িবহর যাত্রা শুরু করেছে। এবং
এই যাত্রাপথে সড়কের দুই পাশেই বিএনপি তার সহযোগী ও অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, যারাই আছেন প্রত্যেক পর্যায়ের নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর যেই বিষয়টি, সেই বিষয়টির সাথেই তারা সড়কে অবস্থান করছেন। যেই অবস্থানের প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানে কিন্তু মুখরিত করে রাখা হয়েছে রাজধানীর এই সড়কগুলো। আজকের যে কর্মসূচি রয়েছে, শহীদ ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আগারগাঁয়ে নির্বাচন কমিশনে ভোটার কার্ড সংক্রান্ত যে কাজ সেটি শেষ করার পর তিনি যাবেন ধানমন্ডিতে তার যেই শ্বশুরালয় রয়েছে সেই শ্বশুরালয়ের উদ্দেশ্যে তিনি যাবেন, অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের বাসায় তিনি যাবেন। এরপরে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এভার কেয়ার হাসপাতালে সেখানে চিকিৎসাধীন আছেন তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়ার সাথে তার শারীরিক অবস্থার সার্বিক বিষয় জানার জন্য তিনি এভার কেয়ার হাসপাতালে অবস্থান করবেন। এবং এখন পর্যন্ত যেই কর্মসূচিগুলো আমরা দেখেছি, 25শে ডিসেম্বর এই যে তিনি বাংলাদেশে এসেছেন, দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষ করার পরে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন এবং সেই স্বদেশ প্রত্যাবর্তনের পরে যেই ঐতিহাসিক তাকে যেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই সংবর্ধনার বিষয়টি 300 ফিটে সেখানে তিনি জাতির উদ্দেশ্যে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যেই ভাষণ দিয়েছেন, অত্যন্ত প্রশংসিত হয়েছেন আনা মহলে তার ভাষণটি। সেখানে তিনি দেশে যেই একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা তিনি বারবার বলেছেন এবং সেই বারবার বলার প্রেক্ষিতে তিনি কিন্তু বলেছেন যে সব রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো ধরনের বিকল্প নেই এবং সেই বিকল্প না থাকায় তিনি সকলকে আসলে একসাথে থাকার আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে দেশ গড়ার সম্পর্কিত তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি সেই পরিকল্পনা সফল করতে তার দলের নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু জনগণ যারা রয়েছেন, রাজনৈতিক দল প্রত্যেকেরই আসলে সহযোগিতা চেয়েছেন। মূলত তার যেই বার্তাটি ছিল এই ভাষণে, 25শে ডিসেম্বরের সেই ভাষণে তিনি শান্তি এবং ঐক্যের কথাই তিনি বারবার বলেছেন এবং এরপরে আসলে তিনি বাংলাদেশে আসার পরে তার যেই ধারাবাহিক কর্মসূচিগুলো ছিল প্রত্যেকটি কর্মসূচিতেই কিন্তু নেতাকর্মীদের বিপুল পরিমাণ উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সেই বিপুল পরিমাণ উপস্থিতির মূল বিষয়টি নেতাকর্মীরা যেইটি আসলে বলেছেন যে দীর্ঘ 17 বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটানোর পরে তিনি বাংলাদেশে এসেছেন এবং তার 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখে নেতাকর্মীরা যে নতুন উদ্দীপনা পেয়েছেন, নতুন করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং তার নেতৃত্বে দলের যে পরিকল্পনা এবং অন্যান্য কর্মকাণ্ড যেগুলো পরিচালিত করার সেই জায়গাটিকে মূলত তারা ধারণ করেই এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্মসূচিতে তারা সড়কে অবস্থান নিয়ে দলের যে উপস্থিতি এবং রাজনৈতিক দল হিসেবে মাঠে তাদের যে কর্মকাণ্ড এই বিষয়গুলো বিএনপির যে রাজনৈতিক যে শক্তি রয়েছে এই বিষয়গুলোকে আসলে উপস্থাপন করার যে বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে সামনে এনেই নেতাকর্মীরা গত 3 দিন যাবৎ কিন্তু তার এই যাত্রাপথে সবসময় উপস্থিত আছেন এবং এই উপস্থিত থাকার ফলে যেটি
দেখা গেছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো যাত্রাপথে তিনি কিছুটা ধীর গতিতে আগাচ্ছেন, কেননা নেতাকর্মীদের যে আবেগ রয়েছে সেই আবেগের প্রতি তিনি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের চেষ্টা করছেন এবং তার সঙ্গে দায়িত্বরত যেই আইনশৃঙ্খলা বাহিনীরা রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু সবসময় তাদেরকে তিনি ধন্যবাদ দিচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। প্রত্যেকেই আসলে তার এই কার্যক্রমে বেশ পরিশ্রমের সাথেই কাজ করে যাচ্ছেন, সেই বিষয়টিকেও কিন্তু তিনি নোটিশ করেছেন এবং সেই নোটিশ করার প্রেক্ষিতে তিনি যেই বিষয়টি বলছেন যে এখন পর্যন্ত তার যে গাড়িবহর সেটি আপনি যে বিষয়টি দেখা গেছে যে তার গাড়িবহরের একটি তার গাড়িবহরটি শাহবাগে যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই স্টেশনের নিকটবর্তী যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তাকে দেখা যাচ্ছে এবং সেই তার গাড়িবহরটি নিয়ে যে ঘিরে দলের নেতাকর্মীদের যেই উপস্থিতি রাস্তার দুই পাশে সেই বিষয়গুলোকে তিনি কিন্তু শ্রদ্ধা এবং সম্মানের সাথেই তাদের সাড়া দিচ্ছেন, তাদের স্লোগানে এবং তাদের স্বাগত জানানোর যে প্রক্রিয়া সেই জায়গাটিতে। তারেক রহমান দীর্ঘ 17 বছরের যেই প্রবাস জীবন বা নির্বাসিত জীবন কাটিয়ে তিনি যে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন সেই প্রত্যাবর্তন পরবর্তী তার যেই প্রথম ভাষণটি সেখানেই কিন্তু তিনি বারবার যে 2024-এর জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে তিনি স্মরণ করেছেন, তার শহীদদের তিনি শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন, আহতদের প্রতি তার সমবেদনা তিনি প্রদর্শন করেছেন এবং তারই যে অংশ সেই অংশ হিসেবে তিনি আজ তার দিনের প্রথম যে কর্মসূচি সেই কর্মসূচি যে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি, যিনি 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর 18ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন, সেই বিষয়টিকে স্মরণ করেই আজকের দিনের যে প্রথম কর্মসূচি শহীদ ওসমান হাদির সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাত করেন। সেখানে উপস্থিত যে নেতাকর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যেও কিন্তু তিনি হাত নেড়ে তাদের যে উপস্থিতি, তাদের যে স্লোগান, তাদের যে সম্মান প্রদর্শন সব কিছুকেই কিন্তু তিনি উত্তর দেন এবং সেটি অত্যন্ত বিনয়ের সাথে তিনি গ্রহণ করেছেন। এরপরে তার যেই যাত্রা সেই যাত্রাপথ মূলত এখন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে, সেখানে তার অত্যন্ত জরুরি যেই কাজ সেটি ভোটার কার্ড সংক্রান্ত যেই কার্যক্রম সেটি তিনি সম্পন্ন করবেন এবং এই সম্পন্ন করার যেই প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটিতে অংশ নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু শাহবাগ পেরিয়ে তিনি বলা চলে যে শাহবাগে যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই স্টেশন এলাকাতে তিনি অবস্থান করছেন। এরপরে রাজধানীর যে মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো পেরিয়েই কিন্তু তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাবেন এবং সেই যাত্রাপথে যেটি দেখা গেছে যে বিএনপি তার সহযোগী অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে অর্থাৎ বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই কিন্তু প্রত্যেকটি সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা নেতাকর্মীরা এই সড়কে অবস্থান করছেন, মিছিল নিয়ে তারা তাকে এগিয়ে দিচ্ছেন এবং তার পুরো যাত্রাপথেই কিন্তু তিনি বলা চলে যে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসকে বরণ করে নিয়েই প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে গতকাল শুক্রবার তিনি প্রথম যে কর্মসূচিটি ছিল যে তার পিতা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে সমাধি সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন, দোয়া মোনাজাত করেন। এই সময় তিনি তাকে কিন্তু আবেগ আপ্লুত হয়ে যাওয়া দেখা গেছে। এরপরে আসলে ওই এলাকাকে কেন্দ্র করে সমাধিস্থলের যে এলাকা সেটাকে কেন্দ্র করে যে বিপুল পরিমাণ জনসমাগম হয়েছিল, যেই জনসমাগমে বলা যায় যে
নেতাকর্মীদের এই উচ্ছ্বাসকে তিনি মূল্যায়ন করে ধীর গতিতেই একেবারে নবীনগরে মুক্তিযুদ্ধে শহীদদের যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা নিবেদন করতে যান এবং এই পুরো সড়কটিতেই অর্থাৎ এই রাজধানী থেকে শুরু করে একেবারে নবীনগর পর্যন্ত যেই সড়ক, এই সড়কটিতে নেতাকর্মীদের যে ঢল নামে এই ঢলকে মূল্যায়ন করেই কিন্তু তাকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে যেতে হয়েছে এবং এই যাত্রাপথে সেখানে গিয়েও কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধে শহীদদের উদ্দেশ্যে এবং এই যে কার্যক্রমগুলো সব শেষ করার পরে আজকের যেই কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তিনি এই কার্যক্রমগুলোতে তিনি যেই বিষয়টি দেখা গেছে যে আজকে প্রথমেই যে কর্মসূচিটি ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই শ্রদ্ধা নিবেদনের পরপরই তিনি এখন আগারগাঁয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং এই রওনা হওয়ার যে মূল কর্মকাণ্ড সেটি ছিল যে ভোটার সংক্রান্ত যে কার্যক্রম সেটি সম্পন্ন করা এবং এই সম্পন্ন করার জন্যই তিনি এখন আগারগাঁয়ে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন এবং তার এই যাত্রাপথে নেতাকর্মীরা কিন্তু বিপুল পরিমাণ উপস্থিতি এবং মিছিল সহকারে বলা চলে যে তাকে সুরক্ষিত রাখার যে প্রচেষ্টা সেটি অব্যাহত রেখেছেন। এই নিরাপত্তা বলয়ে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি তাতে কিন্তু নেতাকর্মীরাও এখানে আছেন এবং এই নেতাকর্মীরা তাদের যেই নেতাকর্মীদের মাধ্যমে যে গঠিত নিরাপত্তা বাহিনী এবং স্বেচ্ছাসেবক দল তারাও কিন্তু তার এই গাড়িবহরটিকে অত্যন্ত সুরক্ষিতভাবে প্রতিটি যে নির্ধারিত স্থান সেখানে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং এই বিষয়টিকেও কিন্তু অত্যন্ত সম্মানের সাথেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি গ্রহণ করছেন। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, 25শে ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তনের পূর্বে থেকেই বিএনপি কিন্তু বারবার অগ্রিম ক্ষমা প্রার্থনা করেছে রাজধানীবাসীর কাছে যে কোনো ধরনের দুর্ভোগের মুখোমুখি হলে সেই ক্ষমা প্রার্থনার বিষয় ছিল এবং সবশেষ যে বিষয়টি দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কিন্তু গতকাল 26শে ডিসেম্বর আবারও এই দুর্ভোগের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। যদিও তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন এবং অন্যান্য যে কর্মসূচির দিনক্ষণ এগুলো ঠিক করা হয়েছিল 25শে ডিসেম্বর খ্রিস্টান ধর্মের উল্লেখযোগ্য যেই অনুষ্ঠান বড়দিন, সেই বড়দিন পালন করার যে সরকারি ছুটি এবং তার পরবর্তীতে শুক্র শনিবার 2 দিন মূলত যে সাপ্তাহিক ছুটি থাকে সেই ছুটিগুলোকে সামনে রেখে এই 3 দিনের শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা কর্মসূচি কিন্তু রাত পেরিয়ে দিনে আমরা দেখেছি এখনো চলমান। শাহবাগের এই মুহূর্তে তারা অবস্থান করছেন শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে, কেননা হাদির কবর জিয়ারতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাওয়ার কারণে মূলত শাহবাগের যে চত্বর সেই চত্বর ছেড়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আবারও তারা শাহবাগের চত্বরে যাবেন, সেখানে তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবেন। আপনারা নানান স্লোগান শুনতেই পাচ্ছেন যে শরীফ ওসমান হাদির যেই আদর্শ ছিল, তিনি যেই চেতনা ধারণ করতেন, তার বক্তব্য যেটি উঠে আসতো যে আধিপত্যতাবাদের বিরুদ্ধে, যেই অন্যায়ের বিরুদ্ধে, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন।
তারা বলছেন যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং তার সাথে যারা পরিকল্পনায় জড়িত ছিল তাদের সকলকেই সরকার কেন তাদেরকে এখনো ধরছেন না, তা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যাখ্যাও তারা পাচ্ছেন না আলটিমেটাম দেওয়ার পরেও। এই জন্য তারা রাজপথে থাকবেন, সেটা অনির্দিষ্টকালের জন্যই, যতক্ষণ পর্যন্ত না এই বিচার হচ্ছে, খুনিদের ধরা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আবার শাহবাগে তারা অবস্থান নেবেন। তো সব মিলিয়ে এই ছিল আজিজ সুপার মার্কেট থেকে। আজিজ সুপার মার্কেট থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। EDF Aluminium. Redefine possibilities. সময় সংবাদে আরও থাকছে। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 13টি দান সিন্দুক থেকে পাওয়া গেছে 35 বস্তা টাকা। চলছে গণনা, আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। এবার বাণিজ্যের সংবাদ। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি ব্যাংকের আমানতকারীরা শিগগিরই সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক শুক্রবার এই তথ্য জানালেও আমানতকারীরা কবে থেকে টাকা তুলতে পারবেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় জানানো হয়নি। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে সম্প্রতি এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে আগামী 29 ডিসেম্বর সোমবার থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হবে। এ সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5টি ব্যাংকের আমানতকারীরা শিগগিরই সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ভোটার হতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইনস্টিটিউটে পৌঁছেছেন তারেক রহমান। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসারা চৌধুরী কুমু এবং শাকির আহমেদ। সরাসরি শুরুতেই যাচ্ছে কুমুর কাছে। ভেতরে তারেক রহমানের গাড়ি প্রবেশ করেছেন, কারণ জানেন যেহেতু তিনি ভোটার হওয়ার জন্য এসেছেন নির্বাচন। তারেক রহমানের গাড়ি প্রবেশ করেছেন, কারণ জানেন যেহেতু তিনি ভোটার হওয়ার জন্য এসেছেন নির্বাচন কমিশনে, কারণ সকাল থেকেই নির্বাচন কমিশন ভবন প্রস্তুত ছিল এই ধরনের একটি পরিস্থিতির জন্য। ইতিমধ্যে তার গাড়িটি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি যে তারেক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার মেয়ে জাইমা রহমান দুইজনই আসলে আজকে হবেন, ভোটার হবেন। এবং আমরা ইতিমধ্যে যেটুকু জেনেছি যে গত 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, কারণ এই চূড়ান্ত ভোটার তালিকার হওয়ার পরে কিন্তু এরপরে আর নির্বাচন কমিশনে কেউ নতুন করে এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটার তালিকা, সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না আমরা যতটুকু জানি। তবে নির্বাচন কমিশনের যে ভোটার তালিকার আইন অনুযায়ী 2009 আইন অনুযায়ী বিশেষ ক্ষমতা বলে নির্বাচন কমিশন চাইলে যে কাউকেই যে কোনো সময় ভোটার করতে পারেন। সেক্ষেত্রে তিনি কিন্তু সে সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি, যার কারণে বিগত সরকারের আমলে তিনি দেশে না ফিরতে পারায় এই 17 বছর তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। যেহেতু গত 25 ডিসেম্বর বাংলাদেশে এসেছেন তিনি এবং এর 2 দিনের মাথায় তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে অর্থাৎ এনআইডি পেতে তিনি আবেদন করেছেন ইতিমধ্যে আমরা যতটুকু দেখেছি। এবং আজকে তিনি বায়োমেট্রিক পদ্ধতিতে আইরিশ এবং ফিঙ্গার দিয়েই আসলে নিবন্ধনের কার্যক্রম চূড়ান্ত করবেন। এবং ইতিমধ্যে সকালে যিনি এনআইডির মহাপরিচালক তিনি বলেছেন যে একজন ভোটার হতে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগে। এই সময়ের মধ্যেই তিনি আসলে এনআইডি তার হাতে পেয়ে যাবেন বলে আশা করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা যতটুকু জানি যে কারণ ইতিমধ্যে 29 ডিসেম্বর কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে। আমরা যতটুকু জানেন যে ইতিমধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু
বগুড়া 6 আসন থেকে তার মনোনয়নপত্র তোলা হয়েছে। যেহেতু তিনি এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করতে মানে অর্থাৎ যে প্রার্থী হতে গেলে তার একটা ভোটার নাম্বার লাগে, আর এই এনআইডি হাতে পেলেই আসলে একটা ভোটার নাম্বার হবে, এবং এই নাম্বার না হলে কিন্তু তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে একটি অসম্পূর্ণতা থেকে যাবে। যেহেতু আগামী পরশুদিন অর্থাৎ 29 সোমবারের মধ্যেই তাকে ভোটার হতে হবে, এবং যেহেতু এনআইডি পাওয়ার পরে নির্বাচন কমিশনের কাছে তিনি আসলে আহ্বান করবেন অথবা আবেদন করবেন তাকে যেন এবারের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, এবং নির্বাচন কমিশনের যেহেতু বিশেষ ক্ষমতা আছে সেই ক্ষমতা বলেই তাকে তিনি ভোটার করতে পারবেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে নির্বাচন কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা চূড়ান্ত করেছে, যে ভোটার তালিকা সেই তালিকায় ভোটার সংখ্যা রয়েছে প্রায় 12,76,00,000 ভোটারের মতো রয়েছে, এবং এর মধ্যে নারী পুরুষ তৃতীয় লিঙ্গের যে ভোটাররা রয়েছেন। এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে, বিশেষ করে যা গত বছরগুলোতে যে মৃত ভোটার কর্তন করা হয়নি, বাদ দেওয়া হয়নি, সেসব ভোটারদেরকে এবার বাদ দেওয়া হয়েছে, এবং নতুন ভোটার যারা রয়েছে এবং তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 18 বছর বয়স হয়ে গিয়েছিল কিন্তু তারা ভোটার হতে পারেনি, এরকম এই ধরনের সুযোগ রেখেও কিন্তু ভোটার তালিকা আইন সংশোধন করা হয়েছে। সংশোধন করে গত 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়স হয়েছে তারা কিন্তু সকলেই ভোটার হতে পেরেছেন এবার, এবং আমরা জেনেছি যে যেহেতু গত পর্যন্ত যারা 18 বছর বয়স হয়েছে তারা কিন্তু সকলেই ভোটার হতে পেরেছেন এবার, এবং আমরা জেনেছি যে যেহেতু গত ডিসেম্বরের 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল 11 তারিখে আমরা দেখছি যে এবার কিন্তু হচ্ছে যেহেতু আগামী পরশুদিনই অর্থাৎ সোমবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভারপ্রাপ্ত সোমবারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রয়েছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি তার বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি আসলে গুলশানের ভোটার হচ্ছেন, এবং সেটি ঢাকার 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে, এবং তার মেয়ে যে জাইমা রহমান তিনিও তার সাথে ভোটার হচ্ছেন। আমরা ইতিমধ্যে তার যে নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে, শুধুমাত্র বায়োমেট্রিক বাদে অন্যান্য যে কাগজপত্র জমা দেওয়া শুরু করে আগেই আবেদন করা হয়েছিল, সেই আবেদন কিন্তু আগেই করে রেখেছে তারেক রহমানের পক্ষ থেকে করে রাখা হয়েছিল, এবং আজকে শুধুমাত্র এসে তারা আসলে ফিঙ্গার এবং চোখের আইরিস দিবেন, দেওয়ার পরেই তাদের যে নিবন্ধন কার্যক্রম সেই কার্যক্রমটি সমাপ্ত হবে, এবং তারপরেই নির্বাচন কমিশন হয়তো তাদেরকে এনআইডিটি তারেক রহমানের হাতে তুলে দিবেন। নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, বাইরে নানা রকম নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়েই এই আসলে নিরাপত্তা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এর আগে বলেছিল যে আসলে যদি তারেক রহমান ভোটার হতে চান, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চান, সেক্ষেত্রে আইনি কোনো বাধা নেই, এটি বারবারই বলে আসছে নির্বাচন কমিশন। এর আগেও একাধিকবার বলেছে যে কেউ যে কোনো নাগরিক যদি ভোটার হতে চান সেক্ষেত্রে ভোটার হতে পারবেন, শুধুমাত্র তাদেরকে আবেদন করতে হতে পারে। আর এই আবেদনই হয়তো আজকে কমিশনের কাছে এনআইডি এর আবেদনের সাথে সাথে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যে আবেদন সেই আবেদনটিও করবেন নিশ্চয়ই আশা করা যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি যেহেতু ইতিমধ্যে তার মনোনয়নপত্র বগুড়া 6 আসন থেকে তোলা হয়েছে, এবং বগুড়া 6 আসন থেকে হয়তো তিনি এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এর আগে সকালে তিনি গুলশানে বাসা থেকে যে ওসমান হাদির সমাধিতে আসলে শ্রদ্ধা নিবেদন করতে যান, এবং সেখানে ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন, এবং ইতিমধ্যে তিনি রাস্তায় রয়েছেন বলে যতটুকু জানতে পেরেছে, এবং ইতিমধ্যে কিন্তু তার স্ত্রী জুবাইদা ভোটার হতে নির্বাচন কমিশনের পথে তারেক রহমান সরাসরি যুক্ত ছিলাম, সেখানে পুরো অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। বছরের বিআইডব্লিউটিএ ঘাটে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুনে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সকাল 6:45টার দিকে আগুন লাগে, খবর পেয়েই ছুটে যায় ফায়ার সার্ভিস। এই ঘটনায় জাহাজের ক্রু সহ 15 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
194 জন যাত্রী জাহাজটি করে সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল, পরে 120 জন যাত্রীকে অন্য জাহাজে তুলে দেওয়া হয়েছে, বাকিরা যেতে পারেননি। আগুনের কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সময় সংবাদ। জাপানের গানমা প্রদেশে এক্সপ্রেসওয়েতে 50টির বেশি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও অন্তত 26 জন আহত হয়েছেন। সংঘর্ষের পরেই একের পর এক যানবাহনে আগুন ধরে যায়। প্রায় 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে টোকিও থেকে প্রায় 200 কিলোমিটার উত্তর পশ্চিমে মিনাকামি শহরে দুটি ট্রাকের সংঘর্ষ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়। এতে টোকিওর 77 বছর বয়সী এক নারী নিহত হন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখছেন সময় সংবাদ। জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়েছে রেড ডেভিল। থিয়েটার অফ ড্রিমে অবশ্য এদিন বল দখলে পিছিয়ে ছিল ইউনাইটেড, তবে ধারার বিপরীতে গিয়ে ম্যাচের 24 মিনিটের লিডে যায় স্বাগতিকরা। দিয়াগো দালতের লম্বা থ্রু ক্লিয়ার করতে ব্যর্থ হন নিউক্যাসলের ডিফেন্ডাররা। সেখান থেকে বল পেয়ে কোনো ভুল করেননি প্যাট্রিক ড্রগো। জোরালো শটে ব্যবধান 1-0 করেন এই ফরওয়ার্ড। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন এসএম ইকবাল। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।